জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শামী। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ততদিন পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। বলেন, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন তিনি। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। আমরা 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো, সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ, ধর্ম, তরুণ, বৃদ্ধ, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি। গেল 100 দিনে রাজস্ব খাত ও বিভিন্ন প্রকল্পে ৮৬,০০০-এরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তিতে শ্রম ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরই রাষ্ট্র সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলেও জানিয়েছেন তিনি। সবচেয়ে বড় আমাদের একটা মাইলফলক, সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ, বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা, এই নূতন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া, এবং সেখানে আরএনজি সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে, রাস্তা ব্লক করছে, এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম। সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইলস্টোন, এবং আমার মনে হয় যে আপনারা যেহেতু কভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো, সেখানে আমরা একটি 18 দফা, যেটি হলো 24শে সেপ্টেম্বর আমরা 2 পক্ষ, বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরো অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন, আমরা এটি 2 পক্ষর একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে, এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি। নিয়মতান্ত্রিকভাবে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি, এবং এটা বাস্তব যে জোড়াতালি দিয়ে চলছে, কারণ অনেক ডিরেক্টররা এখন নেই, এবং কিভাবে নতুন ডিরেক্টর বা আমরা যে বিসিবির গঠনতন্ত্র আছে তার ভিত্তিতে নতুন ডিরেক্টরদেরকে আমাদের নিতে হবে, এবং ক্রীড়া সংস্থাগুলো এখনো পুনর্গঠন হয়নি, পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে, আপনারা জেনেছেন। সেগুলো পুনর্গঠন হলে তার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়েই আরো নতুন ডিরেক্টর ইনক্লুশন হবে। তারপরে বিসিবির ডিপার্টমেন্টগুলো ডিস্ট্রিবিউট করার ব্যাপার আছে, এবং সেগুলো ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিসিবির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে বলে আমি মনে করি। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য 100 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান ব্রিটেনের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের প্রস্তুতি সহ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিয়ে আগাচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে 2 দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ব্রিটেনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যে আশা করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের
পরবর্তী ধাপে পৌঁছতে ডক্টর ইউনূস একটা পরিকল্পনা হাতে নেবেন। We expect Professor Yunus to lay out his vision for how all that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. তারা আমাদের সাথে কোঅপারেট করতে আগ্রহী, তারা বরং জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার অর্থ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন। ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, যুক্তরাজ্য সরকার অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে। তাকে ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বৈঠকে অধ্যাপক ইউনূস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন ঠিক করতে সংস্কারের উদ্যোগের বর্ণনা দেন বাংলাদেশের সফররত এই প্রতিমন্ত্রীর কাছে। এসব তথ্য বৈঠকের পর জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেশব্যাপী স্টেডিয়াম করার চেয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা আগে দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করবে না জানিয়ে বলেন, জনগণই সিদ্ধান্ত দেবে দলটি ক্ষমতায় যাবে কিনা। দেশের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। এছাড়া চাল ডাল সহ নিত্যপণ্যের দাম কমাতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আব্দুস সালাম। অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে, আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই, কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে তার দল, তাদের সংস্কার কাজও সমর্থন দেওয়া হচ্ছে, তবে সংস্কারে বেশি সময় নিলে মানুষ ধৈর্য হারিয়ে ফেলতে পারে। রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, মাওলানা ভাসানী বেগম খালেদা জিয়ার কাছে শ্রদ্ধার এবং সম্মানের পাত্র ছিলেন। শহীদ জিয়াউর রহমান ও তার আদর্শ গ্রহণ করেছিলেন। শামসুজ্জামান বলেন, যারা দেশটাকে 16-17 বছর ধরে লুটপাট করেছেন আর মানুষের উপর জুলুম করেছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা অনুরোধ করব অনতি বিলম্বে যারা গণতন্ত্রের জন্য মামলা মুখোমুখি হয়েছে আপনার সেই মামলা প্রত্যাহার অনতি বিলম্বে। আপনারা যদি ক্ষমতার থেকে বিদায় নেওয়ার সময় একটা কথা বলতে পারেন, তাহলে এই কথাকে আপনারা বলতে পারবেন যে বিএনপি যে অন্যায় মামলা দেয় সেটা আপনার, আর যদি তা না করেন তাহলে নির্বাচনটা দিলে বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা কত।
বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে ভারত, এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে লালমনিরহাটের বড় বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় খালেদা জিয়ার নামে আওয়ামী লীগ সরকার কর্তৃক আনা মিথ্যা অভিযোগের একটিরও তারা প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। বলেন, এত অভিযোগের মাঝেও খালেদা জিয়া এখনও ঠিকই রয়েছেন, বরং পালিয়ে গেছেন শেখ হাসিনা। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের 10টি সাংগঠনিক জেলা ও বিএনপির একটি দল অংশ নিয়েছে। এই টুর্নামেন্টের প্রতিটি আসরেই বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে এত অপপ্রচার করেছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, আপনারা কই ঠেকাতে পারেননি, বরং আপনি পালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া পালায়নি। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, যা আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল, সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তারা আপনাকে সমর্থন করেছে, কিন্তু সাবধান থাকবেন যে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। কাল বিলম্ব না করে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তালিকা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। জামায়াত ইসলামীর পল্লবী থানার উদ্যোগে যুব সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় এই দাবি জানান তিনি। সরকারকে শুরুতেই শহীদ ও আহতদের জন্য কমিশন গঠন করা দরকার ছিল বলে মনে করেন সেলিম উদ্দিন। সে সাথে শহীদের জাতীয় বীর ঘোষণার দাবি জানান তিনি। এছাড়া যত দ্রুত সম্ভব বাজার নিয়ন্ত্রণ করতে সরকারকে তাগিদ দেন মহানগর উত্তরের আমির। জামায়াত ক্ষমতায় আসলে কোনো যুবক বেকার থাকতে পারবে না বলে জানান উত্তরের আমির। সরকারকে রাষ্ট্র সংস্কারে জামায়াত সময় দেবে, তবে যৌক্তিক সময়ের বেশি সময় মানুষ মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি। এই সরকার যদি চায়, জামায়াত যে কোনোভাবে সরকারকে সাহায্য করতে প্রস্তুত। যেই যুবক হবে মানবিক যুবক, যেই যুবক হবে উদার যুবক, যেই যুবক হবে বিশাল হৃদয়ের যুবক, চাঁদাবাজি টেন্ডারবাজির কোন কল্পনা যার মাথায় থাকবে না, সেরকম পুত পবিত্র যুবক যারা তৈরি করতে পারবে আগামীর বাংলাদেশ শুধু তাদের। সবাইকে বিপ্লবী স্পিরিট নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করলেই যে ফ্যাসিবাদ শেষ হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শাহবাগ ও ফ্যাসিবাদ এবং নয়া বাংলাদেশের গতিপথ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবকে সফল করতে হলে বাঙালি মুসলমানদের পরিচয় ধারণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে জ্ঞান চর্চা বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকার দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে ফিরিয়ে নিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। এই বিপ্লবের মধ্যে দিয়ে বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। তাহলে রেনেসা কিভাবে হবে? রেনেসা হতে গেলে আমাদেরকে এক্সেলেন্স যেটাকে বলে, আমাদেরকে পারদর্শী হতে হবে, সব কিছুতে পারদর্শী হতে হবে। আমাদের একাডেমিক এক্সেলেন্স লাগবে, আমাদের টেকনোলজিক্যাল এক্সেলেন্স লাগবে, আমাদের ইকোনমিক এক্সেলেন্স লাগবে, সর্ব বিষয়ে আমাদেরকে পারদর্শী হতে হবে। গণ অভ্যুত্থানে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে রাতে নেওয়া হবে থাইল্যান্ডে। তাকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা। সেখান থেকে সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, কয়টা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবে থাইল্যান্ডে এবং একই সঙ্গে আহত কাজল মিয়ার কি কি ধরনের জটিলতা রয়েছে, বিস্তারিত জানাবেন। প্রথমত হচ্ছে এই কাজল মিয়া, তিনি গত 5 আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনার সরকারের যেদিন পতন হয় তিনি সেদিনই গুলিবিদ্ধ হয় যাত্রাবাড়ি এলাকায়। তারপরে তার গত 3 মাস ধরেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ নিউরোসায়েন্স যে হাসপাতাল রয়েছে সেখানে তার চিকিৎসা চলে। তবে গত 2-3 দিন যাবৎ যেটি দেখা গেছে, তার যে মাথায় যেহেতু গুলিবিদ্ধ হয় সেখানে তার একটি ইনফেকশন দেখা যায় এবং
এই 3 মাসে ধীরে ধীরে তার উন্নতি হয়। তবে সবই চিকিৎসকরা যেটি বলছেন যে তার হাত এবং পা অবশ হয়ে যাওয়ার মতো হয়েছে এবং কোনো কার্যক্ষমতা হারায়, যার কারণে তারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জন্য এবং কালকে যেহেতু ইনফেকশন হয়, তারপরে স্বাস্থ্য উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সহ চিকিৎসকদের যে একটি মেডিকেল টিম সেটি তারা পর্যবেক্ষণ করার পরে তারা একটি সিদ্ধান্ত নেয় তাকে বিদেশে পাঠানোর জন্য। ভিসা জটিলতা ছিল সেটি কেটে গেছে এবং তারপরে আজকে তাকে 12টার সময় তাকে থাইল্যান্ড প্রেরণের কথা রয়েছে। যদিও 12টার পরও এখন আমরা যে অ্যাম্বুলেন্সটি যেটি রয়েছে সেটি এখনো এসে পৌঁছায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমরা এখানে অপেক্ষা করছি। যদি ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি চলে এসেছেন, আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে আসতেও এখানে দেখেছি এবং আমরা যেটি জানি আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আজকে আসবেন তাকে বিদায় দেওয়ার জন্য। এবং এই শিক্ষার্থী যিনি রয়েছেন তাকে 3 মাস ধরেই তারা চেষ্টা করছেন সেরে তোলার জন্য। তবে সেক্ষেত্রে এখন পর্যন্ত সেরে তোলা সম্ভব হয়নি এবং উন্নত চিকিৎসার জন্য স্বামী জানেন ইতোমধ্যে 4 জনকে বিদেশে প্রেরণ করা হয়েছে, আরো 10 থেকে 12 জনকে নেওয়ার একটি প্রক্রিয়া চলছে। তবে এর মধ্যে আজকে কাজল মিয়াকে নেয়ার যে প্রক্রিয়াটি সেটি আজকে অনুষ্ঠিত করা হয়। আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের একটি উন্নত হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু এখানে সে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়নি, সেক্ষেত্রে ঠিক কখন নাগাদ তাকে আসলে বিদেশে প্রেরণ করা হবে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা। তবে যেহেতু উপদেষ্টা চলে এসেছেন, যারা চিকিৎসক রয়েছে তার সাথে কাজল মিয়ার সাথে তার স্ত্রী যাবেন সিনথিয়া এবং আমরা তার সাথে যে চিকিৎসক রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তারা ইতিমধ্যে পথেই রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে পৌঁছাবেন এবং 8 নম্বর গেট দিয়ে তারা এয়ার অ্যাম্বুলেন্সে করে কাজল মিয়াকে থাইল্যান্ডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং এখানে পুরোপুরি স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি রয়েছে তারা 20 লাখ টাকার যে অনুদান সহযোগিতা পুরোপুরি সরকার সেটি করছে। তো এই ছিল সামনে আমার কাছে কাজল মিয়াকে বিদেশে প্রেরণের যে বিষয়টি তার সবশেষ। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। ঘন কুয়াশায় ঢাকায় বিমান অবতরণের সমস্যা হলে বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ করতে পারে, সেজন্য সপ্তাহে 4 দিন 24 ঘন্টা বিমানবন্দর খোলা রাখার নির্দেশ দিয়েছেন বেবিচকের চেয়ারম্যান। রোববার সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের সময় তিনি এই নির্দেশনা দেন। এ সময় বলেন, অতীতে শীতের সময় ঘন কুয়াশা হলে বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে অন্য দেশে নিয়ে যাওয়া হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত বিমানবন্দর সপ্তাহে 4 দিন 24 ঘন্টা চালু থাকবে। বাকি 3 দিন সিলেটের ওসমানী বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই 2টি বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ডিং করানো যাবে। এ সময় বেবিচকের চেয়ারম্যান যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, অ্যাপ্রন, নতুন বোটিং ব্রিজ, শিশু পার্ক সহ অন্যান্য চলমান প্রকল্পসমূহ পরিদর্শন করেন। আমাদের পরিকল্পনা 1 নম্বর পরিকল্পনা আমরা যাত্রী সেবার মান উন্নত করা, সেটা আমরা করছি। 2 নম্বর হলো যে আরও বেশি এয়ারক্রাফট এবং এয়ারলাইন্স যেন আমাদের এখান থেকে অপারেট করে, সেটার ব্যাপারে আমরা বিভিন্ন এয়ারলাইন্সের সাথে কথা বলছি আমরা অলরেডি। এবং এবার যাওয়ার পর আমরা আমাদের মেম্বার অপারেশন মহোদয় উনি বিভিন্ন স্টেক হোল্ডারকে নিয়ে একটা মিটিং করবেন, সেখানে আমিও থাকবো, চেয়ার করব। ওই মিটিংয়ে আমরা ডিটেল ডিসকাশন করবো। আমরা ওদেরকে এনকারেজ করছি যেন চিটাগং এবং সিলেটে আরও বেশি ফ্লাইট আসে। 1 মাস বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়েছে। এর আগে রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল 30 নভেম্বর। 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন 30 নভেম্বর। সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সব করদাতার অনলাইনে রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় 1 মাস বাড়িয়ে রোববার এনবিআর এর থেকে আদেশ জারি করা হয়েছে। এনবিআর জানিয়েছে ইতিমধ্যে 3,75,000 করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এয়ারক্রাফটের মধ্যে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেছেন, ফ্লাইটে স্বর্ণ মিললে এখন থেকে সেই এয়ারলাইন্সকেও জবাবদিহি করতে হবে।
রোববার সকালে যাত্রী সেবার মান বাড়াতে হজরত শাহজালাল বিমানবন্দরের কাস্টমস এলাকায় হেল্প ডেস্ক উদ্বোধনের সময় একথা বলেন তিনি। বিমানবন্দরের ভেতরে কাস্টমস হেল্প ডেস্ক চালু হওয়ায় যাত্রী সেবা আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমসের কাছে থেকে যাত্রী হয়রানির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যাগেজ রুলসের সুবিধা নিয়ে একই যাত্রী বারবার স্বর্ণ আনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রিটার্ন জমা দেওয়া আরও সহজ করতে আগামী বছর মোবাইল অ্যাপ চালু করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে প্রথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো, যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে। কেন্দ্রীয় ব্যাংক একা কখনোই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। দেশের বাইরে অবৈধভাবে অর্থ পাচারের কারণে দেশের ব্যাংকগুলোর এই অবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। রোববার সকালে রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত ব্যবসায়িক পরিবেশ সংস্কার বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। Have done really well in recent years and some haven't. The UAE government has overhauled some 75% of all of its laws and regulations in just the last 2 years. And they have a program of continuous change. Why not be having a hub or a hub where all these kinds of documents to be preserved, so that any company who would like to be registered will just submit their documents online there, and government authorities can just check those documents in that from that national hub. The very policy we are being affected every day. Does anybody knows who make our monetary policy? It is the central bank who is supposed to do it in every country. And what is the objective of the monetary policy? It is only the reduction of the inflation. বাংলাদেশের চক্ষু পেশাজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। গেল 24 নভেম্বর অরবিসের উড়ন্ত বিমানটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 28 নভেম্বর পর্যন্ত বিমানের ভেতরে স্থাপিত হাসপাতালে প্রশিক্ষণ দেবে দেশে। সারা দেশে থেকে বাছাই করা চিকিৎসক, নার্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার সহ 100 জন হাতে কলমে প্রশিক্ষণ নিতে এসেছেন চট্টগ্রামে। প্রশিক্ষণ দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা চক্ষু বিশেষজ্ঞরা। চোখের ছানি, রেটিনার ক্যান্সার, গ্লুকোমা সহ 5 ধরনের প্রশিক্ষণ দিচ্ছে হাসপাতালটি। প্রশিক্ষণের সুবিধার্থে আয়োজক হিসেবে যুক্ত হয়েছে পাহাড়তলী চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। 1985 সাল থেকে 11 বারে দেশের প্রায় 1800 চক্ষু পেশাজীবী প্রশিক্ষণ পেয়েছেন। এখান থেকে অরবিসের সহযোগিতায় বাংলাদেশের চিকিৎসকরা দেশে বসেই বিশ্বমানের চক্ষু সেবা নিশ্চিত করতে পারছেন। হ্যান্ডস অন ট্রেনিং আমরা করি, সেটা হলো আপনার জানেন যে যারা এইখানে যারা কাজ করতেছেন তারা এই হ্যান্ডস অন স্ক্রিনিং তারা নিজেরা অ্যাকচুয়াল চোখের উপরে কাজ করবেন, কিন্তু তার আগে সিমুলেশনে তারা বিভিন্ন মেশিনে তারা ওই স্কিলসটা আগে অর্জন করে নেয়। In this 2-week program, we'll be doing more focus on subspecialty training, so pediatric glaucoma, different types of subspecialties around retina. We'll be doing those trainings, so that's a little different than what we've done before. আওয়ামী লীগ সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে গুম ও নির্যাতনের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর 53 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও 7টি অভিযোগ দায়ের করেছে ইসলামী ছাত্র শিবির। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ দায়ের আসেন ছাত্র শিবিরের 7 জন কর্মী। বিভিন্ন সময়ে গুম করার পর গুলি করে পঙ্গু করে দেয়া, হত্যা মামলা ও হত্যা চেষ্টার মতো অভিযোগে র্যাব ও সাদা পোশাকের পুলিশ সহ 53 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। আওয়ামী লীগের শাসনকালে বিভিন্ন সময় ছাত্র শিবিরের অনুষ্ঠানে মিছিলে অংশ নিতে আসা কর্মীদের ধরে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এসব ঘটনা ঘটিয়েছে বলে জানান তারা। সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি।
তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন, আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে। হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আরিফ হাসানকে আদালতে তুলে অধিকতর তদন্তের জন্য 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে না পাঠিয়ে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিমানবন্দর থানার সজীব হত্যাচেষ্টা মামলায় নির্দেশদাতা আরিফ হাসান। একই সাথে তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বলেও মন্তব্য করেন আইনজীবী। এর আগে শনিবার রাতে দেশ ত্যাগের সময় বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়। পাণ্ডুলিপি পরিমার্জনের কারণে বই ছাপাতে একটু বিলম্বিত হচ্ছে, তবে জানুয়ারিতেই বই হস্তান্তর করা সম্ভব বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সিলেটে বিভাগের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সার্বিক কার্যক্রম নিয়ে বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় সহকারী প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেডে উন্নীতকরণের দাবির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ বাস্তবসম্মত হবে না, তবে পদোন্নতি যাতে নিয়মিত হয় সে ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হবে। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এই সভায় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক সংকট সহ শিক্ষা ব্যবস্থার সার্বিক প্রতিবন্ধকতা তুলে ধরেন। কিছু কিছু পরিবর্তন করার প্রয়োজন ছিল, ফলে যে পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। ঢাকাসহ দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসকারীদের মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত উর্দুভাষী জনগোষ্ঠী। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর.সি. মজুমদার মিলনায়তনে ক্যাম্পের উর্দুভাষী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ ও স্থায়ী পুনর্বাসন, জাতীয় প্রতিনিধি সমাবেশ ও সংলাপ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে রামরু। সংলাপে তাদের দাবি, বাংলাদেশে নাগরিকত্বের স্বীকৃতির 16 বছর পরেও স্থায়ী পুনর্বাসনের সুরাহা হয়নি। এ সময় তারা ক্যাম্পে বসবাসকারীদের আবাসন সমস্যা, জোরপূর্বক উচ্ছেদ ও নাগরিক নানা অসুবিধার কথা তুলে ধরে অন্তত 2% জমি দিয়ে পুনর্বাসনের দাবি জানান। এ সময় তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলোর উন্নয়ন ছাড়া 2030-এর মধ্যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা তা সম্ভব নয়। উর্দুভাষী বাঙালি অথবা বাংলাদেশি অথবা পাকিস্তানি যাই হোক না কেন, রাইটস কনভেনশন রাইটস অফ দ্য চাইল্ড অনুযায়ী সে কতগুলি বেসিক রাইটস তার উপরে সে ভোগ করতে পারে। এবং যেখানে দায়ের কথা বলা হচ্ছে, যেখানে ইনসাফের কথা বলা হচ্ছে, সেখানে আমরা আমাদের এই যে যোগ্য যে পাওনা, সেই পাওনা আমরা বুঝে নিতে পারবো। অ্যান্ড এর জন্য দরকার যেটা হচ্ছে, আপনারা যেটা সকালের সেশনে বলছেন, দ্যাট উইল কালেক্টিভলি উইল অ্যাক্ট and will do so, certainly. নেত্রকোনায় আব্দুর রফিক নামে এক কৃষক হত্যার দায়ে 8 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে 20,000 টাকা ও অনাদায়ে আরও 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এর রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2012 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছিল। সে সময় কাকড়াকান্দা গ্রাম থেকে হাবিবুর রহমান ও তোতা মিয়া নামে 2 জন প্রার্থী হন। রফিক মিয়া হাবিবুর রহমানের সমর্থক ছিলেন। এ সময় নির্বাচন নিয়ে 2 দলের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। 2012 সালের 24 জানুয়ারি জমিতে সেচ দিতে গিয়ে নিখোঁজ হন আব্দুর রফিক। পরে তোতা মিয়ার জমিতে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার 2 দিন পর নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে 2017 সালের 17 জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। পরে 11 সাক্ষীর দীর্ঘ শুনানি শেষে এর রায় দেয় বিচারক।
বরিশালে প্রান্তিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং গর্ভবতী মায়েদের সেবা দিতে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গর্ভকালীন সময়ে মায়েদের সেবামূলক পরামর্শ ও ঔষধ প্রদান করে এসএমসি। গর্ভবতী মায়েদের পুষ্টি সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোশ্যাল মার্কেটিং কোম্পানির উদ্যোগে 2 দিনের এই আয়োজন করা হয়েছে, যা চলবে সোমবার বিকেল পর্যন্ত। বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বন্দর বাজার এলাকায় এই আয়োজন করা হয়। দেশের 120টি উপজেলা কমিউনিটি মোবিলাইজেশন কর্মসূচির মাধ্যমে এই ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছে বলে জানিয়েছে এসএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা। এই সেবা নিতে গ্রামের অসংখ্য গর্ভবতী মায়েরা অংশ নিয়েছে ক্যাম্পেইনে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি হামলায় মারা গেছেন হিজবুল্লাহ গোষ্ঠীর মিডিয়া চিফ মোহাম্মদ আফিফ। লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। আহত হয়েছেন আরও 3 জন। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই রাশ আল নাবা অঞ্চলে বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। আফিফ ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। বৈরুতে গণমাধ্যমে পরিচিত মুখ ছিলেন তিনি। হিজবুল্লাহ প্রয়াত মহাসচিব হাসান নাসরুল্লাহর দীর্ঘদিনের মিডিয়া উপদেষ্টা ছিলেন আফিফ। এর আগে তিনি হিজবুল্লাহর আল মানার টেলিভিশন স্টেশন পরিচালনার দায়িত্ব পালন করেছেন। এক মাস না যেতেই দ্বিতীয়বারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানল 2টি ফ্ল্যাশ বোমা। শনিবার রাতেই এই ঘটনায় মুহূর্ত ছড়িয়ে পড়ে আতঙ্ক। বোমা দুটি নিক্ষেপের ঘটনায় ইরানের প্রক্সি গ্রুপকে দোষারোপ করেছে ইসরায়েল। ইতিমধ্যে সন্দেহভাজন 3 জনকে আটকও করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফলে এই ঘটনার জেরে ইরান ইসরায়েল উত্তেজনার পারদ আরও বেড়ে যাওয়ার শঙ্কা বাড়ছে। তবে বোমা বিস্ফোরণটি বাসভবনের বাগানে হয়। এই সময় নেতানিয়াহু তার পরিবারের সেখানে থাকা কারো ক্ষয়ক্ষতি হয়নি। তবুও ইরান ও তার প্রক্সি বাহিনী নেতানিয়াহুকে হত্যা চেষ্টা করেছে অভিযোগ করে নিরাপত্তা বাহিনী ও সংস্থাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এমনকি এই ঘটনায় সীমান্ত সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছেন তিনি। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। মুখোমুখি সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকিরা। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে আন্দোলনরত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। 7 জেলায় বিচ্ছিন্ন রয়েছে ইন্টারনেট সংযোগ। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত 10 কুকি বিদ্রোহীকে গ্রাম স্বেচ্ছাসেবক আখ্যা দিয়ে রাজ্য জুড়ে 24 ঘন্টার বেশি সময় শাটডাউন পালন করেছে কুকিরা। অন্যদিকে কুকি বিদ্রোহীদের হামলায় 1 সপ্তাহে কমপক্ষে 8 বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষোভ সীমা ছাড়িয়েছে মেইতেই সম্প্রদায়ের। এমন অবস্থায় শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টার পর অস্থিরতা পৌঁছায় চরমে। আজ পৌঁছেছে প্রতিবেশী আসামেও। সৌদি আরবের রাজধানী রিয়াদে এশিয়া ও আরব ডিজাইনারদের তৈরিকৃত পণ্যর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একদিনের এই আয়োজনে পণ্যগুলো তুলে ধরা হয় প্রবাসী ব্যবসায়ীদের কাছে। এর মাধ্যমে এশিয়ান দেশগুলোর ফ্যাশন ডিজাইনারের সঙ্গে আরবের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক বাড়বে বলে মনে করছে মেলায় আগত ব্যবসায়ীরা। রিয়াদে একটি 5 তারকা হোটেলের এক্সিবিশন সেন্টারে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়। প্রদর্শনীতে 36টি স্টলে পরিবেশন করা হয় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সৌদি আরবের ফ্যাশন ডিজাইনারদের তৈরি শাড়ি, 3 পিস, হ্যান্ডিক্রাফট, জুয়েলারি, চুড়ি ও পারফিউম। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, এই মেলার মধ্যে দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা আরও বাড়বে। এবারে খেলার খবর। সাফজয়ী নারী দলকে সংবর্ধনার পাশাপাশি উপহার দিয়েছে ওয়ালটন। দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর সাফল্যের স্বীকৃতির পাশাপাশি মিলছে উপহার। বিসিবি, এনএসসি ও বাফুফের পর অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি এবার ওয়ালটন সংবর্ধনা দিল সাবিনা খাতুন মারিয়া মান্ডাদের।
আর উপহার হিসেবে চ্যাম্পিয়ন দলের প্রত্যেকে একটি করে ওয়ালটন ফ্রিজ উপহার দিয়েছেন, যা নারী ফুটবলাররা তাদের নিকটস্থ ওয়ালটন শোরুম থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আগামীতে নারী দলের সকল খেলায় পৃষ্ঠপোষক হিসেবে পাশে থাকার আশ্বাসও দিয়েছে উপস্থিত ওয়ালটন প্রতিনিধিরা। এ সময় ওয়ালটনকে ধন্যবাদ জানান বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং আমরা চ্যাম্পিয়ন টিমকে সম্বর্ধিত করতে পেরে ওয়ালটন পরিবার যথেষ্ট খুশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের যে খেলাগুলো হবে ফেডারেশনের আন্ডারে, যে কাপ থেকে শুরু করে যেগুলো, প্রায় সবগুলোর সঙ্গে আমরা থাকার চেষ্টা করব। ওয়ালটনের সাথে ফেডারেশনের সম্পর্ক বহু পুরানো এবং আমি যখন থেকে শুরু করেছি আমি তখন থেকেও দেখেছি যে ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশেই ছিল এবং এটা অবশ্যই আমি মনে করি যে মেয়েদেরকে অনুপ্রাণিত করে। প্রথমবারের মতো আইপিএল এর নিলামে নাম তুললেও এ নিয়ে ভাবতে চান না রিশাদ হাসান। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগের ক্রিকেট লিগে পছন্দের দল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। সাকিব লিটনদের দলে পথ ধরেই যেন হাঁটতে চান দেশের এই স্পিনার অলরাউন্ডার। রবিবার মিরপুর শেরেবাংলা রংপুর রাইডার্সের অনুশীলন শেষে গণমাধ্যমকে আইপিএল নিয়ে নিজের ভাবনার কথা জানান রিশাদ। না, নর্মালি এরকম আমি চিন্তা করি না কখনো, যেমন বিপিএল এর ড্রাফট নিয়েও চিন্তা করি না, যে নর্মাল থাকার চেষ্টা করি যে কিছু একটা, তো সব কিছু আল্লাহর হাতে, তো দেখা যাক কি হয়। মনে মনে ভাবলাম চেন্নাই, আমার এখন হলো অন্য টিম, তাহলে তো আমার মনটা খারাপ হয়, তো আমি কোনো কিছু না আশা করি। ফেভারিট নর্মালি কলকাতা টিমের ভালো লাগে আর কি। শাহরুখ খান না, আমার কলকাতার সাকিব ভাই খেলছে, লিটন দা খেলছে, তো নর্মালি ভালো লাগে আর কি। নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ইউরোপে খেলার বিষয়ে সিদ্ধান্ত আসবে এই মাসের শেষে। এছাড়া নারী দলের বেতন ও নারী লীগ নিয়ে কথা বলেছেন ক্যাপ্টেন সাবিনা। এবছরও যে জিনিসগুলো হয়েছে আমরা চাই না সেগুলো আবার রিপিট হোক। অনেকবার টুর্নামেন্ট খেলা হবে করে অনেকবার খেলা হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা। সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা আর ফেস না করে। মাঠে না গড়া পর্যন্ত ওটা নিয়ে আমার কোনো কমেন্টস নাই, কারণ গতবার মেয়েরা খুবই এক্সাইটেড ছিল ওটা নিয়ে। সো এটা যখন হবে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। ঋতুরার আমার একটা কথা চলছে নর্থ ম্যাসেডোনিয়াতে, ওটা যদি এই মান্থের লাস্টে আসলে জানতে পারবো ওটার আপডেট কতখানি। নতুন চুক্তি নবায়ন করার জন্য এটা কিরণ আপাকে বলছি, এখন উনি আজকে আমাদের সাথে বসবেন, দেখা যাক কি বলেন। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।